আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম এমএসএস প্রথম পর্ব, কোর্স কোড 411915, কোর্সের নাম জননীতি বিশ্লেষণ। লেকচার নম্বর 6, লেকচারের শিরোনাম জননীতি মূল্যায়ন। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেইল salam.ju@gmail.com। জননীতি মূল্যায়ন সম্পর্কে বলতে পারবে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জননীতি মূল্যায়ন। তো জননীতি মূল্যায়ন সম্পর্কে আপনারা বলতে পারবেন, জননীতি মূল্যায়নের উদ্দেশ্য সমূহ বর্ণনা করতে পারবেন, জননীতি মূল্যায়নের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবেন। জননীতি যে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে, আমরা জননীতি প্রণয়ন প্রক্রিয়া আলোচনা করেছি, আমরা জননীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করেছি, এখন জননীতি মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করব। তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জননীতি একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবং রাষ্ট্রবিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের অধ্যয়নের বিষয় হিসেবে জননীতির গুরুত্ব অন্যতম। তো জননীতি মূল্যায়ন, জননীতিকে বুঝতে হলে জননীতির মূল্যায়ন সম্পর্কে ধারণা লাভ করতে হয়। মূল্যায়নটা কিভাবে হচ্ছে, জননীতি যে উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়েছে সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই সমস্ত কিছু মূল্যায়নের মধ্যে আসে। মূল্যায়নের মাধ্যমে একটি জননীতির কার্যকারিতা বোঝা যায়। তো আমরা এখানে দেখছি যে প্রবলেম আইডেন্টিফিকেশন, যে সমস্যা চিহ্নিত করা। জননীতি প্রণয়নের প্রথম ধাপ হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। যখন কোনো ব্যাপারে বা কোনো সেক্টর নিয়ে কোনো প্রবলেম আইডেন্টিফিকেশন হবে, সেই প্রবলেমগুলো চিহ্নিত হওয়ার পর তার সমাধান কি হবে, সেই সমাধান এবং সমাধানের মাধ্যমে কি লক্ষ্য বা গোল অর্জিত হবে, সেটাই হলো জননীতি। এই জননীতির দ্বিতীয় ধাপ দেখেন পলিসি ফর্মুলেশন। এইখানে জননীতি প্রণয়ন করা হচ্ছে যে একটা নীতি কিভাবে প্রণীত হয় সেই বিষয়ে এখানে আলোচনা বা সেখানে কার্যপরিধি গ্রহণ করা হয়। পলিসি ফর্মুলেশনের পরবর্তী ধাপ হচ্ছে পলিসি অ্যাডাপ্টেশন, মানে পলিসি পরিগ্রহণ। পলিসির মধ্যে কি কি করছে, কি কি যুক্ত করতে হবে, পরিমার্জন বা পরিবর্তন সবকিছুই অ্যাডাপ্টেশনের মধ্যে হয় এবং তখন পলিসি গ্রহণ করা হয়। দেন আসছে পলিসি ইমপ্লিমেন্টেশন। জননীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো পলিসি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি আছে, বাস্তবায়ন। একটা পলিসি কিভাবে বাস্তবায়িত হবে, কি প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাস্তবায়িত হচ্ছে, সেইগুলো বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, টোটাল কিছু এইখানে আসে। বাস্তবায়ন যদি সঠিক সময়ে সঠিকভাবে না হয় তাহলে এই পলিসির যে লক্ষ্য সমূহ সেই লক্ষ্য সমূহ অর্জন করা সম্ভব হয় না। এই জন্য প্রত্যেকটা
স্তরই গুরুত্বপূর্ণ পলিসি প্রণয়নের ক্ষেত্রে। এবং শেষ ধাপ হচ্ছে পলিসি ইভ্যালুয়েশন। আজকে ক্লাসে আমরা এই পলিসি ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। যে পলিসি যে প্রক্রিয়া, পাবলিক পলিসির যে প্রসেস বা প্রক্রিয়া, সেই পলিসি বা প্রসেসের সর্বশেষ ধাপ হলো পলিসি ইভ্যালুয়েশন। পলিসি ইভ্যালুয়েশনের মাধ্যমে একটা পলিসি কতটুকু তার অর্জিত লক্ষ্য অর্জন করতে পেরেছে সেটা বোঝা যায়। এবং এইখানে ইভ্যালুয়েশন যদি না থাকে, এটা একটা জটিল প্রক্রিয়া যদিও, তারপরে যদি ইভ্যালুয়েশন যদি না থাকে তো পলিসি সম্পর্কে বা পলিসির কার্যকারিতা সম্পর্কে সেইভাবে ধারণা লাভ করা যায় না। কার্যকারিতা বা তার পর্যাপ্ততা এখানে প্রমাণ করা হয় যে পলিসি ইভ্যালুয়েশনের মাধ্যমে। ইভ্যালুয়েশন প্রক্রিয়াটা আসলে জটিল। এখানে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটি দুই ধরনের ইভ্যালুয়েশন দরকার হয়। কোনোটা হচ্ছে পরিমাণবাচক, কোনো ইভ্যালুয়েশন হচ্ছে গুণবাচক। এখন ধরেন যে এই যে শিক্ষা ক্ষেত্রে ধরেন একটা পলিসি আছে, শিক্ষানীতি, সেইখানে যে একটা দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী একটা বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হয়তো মধ্যমেয়াদী দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিছু লোক যাদের অক্ষর জ্ঞান ছিল না তারা অক্ষর জ্ঞান সম্পন্ন হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই যে এটা যে গুণগত কি পরিবর্তন, শিক্ষা লাভ করার পরে গুণগত যে পরিবর্তন সমাজ কাঠামো বা জনগণের মাধ্যমে, সেইটা নির্ণয় করা অনেক জটিল। তো পলিসি গ্রহণের পরে এই ধাপগুলোর মাধ্যমে একটা পলিসি তার যৌক্তিকতা বা তার সামাজিক উপযোগিতা আছে কিনা সেটা নির্ধারণ করা যায়। তো পলিসির এই ধাপগুলোর মধ্যে আজকে আমরা এই পলিসি ইভ্যালুয়েশন বা শেষ ধাপটি নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনা প্রথমে আসছে, আমরা বলছি পলিসি যে নীতি হলো ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মকার্য ব্যবস্থা। কোন নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনা হলো নীতি। উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাই হলো নীতি। নীতি হলো উদ্দেশ্য এবং বাস্তবায়নের মাঝামাঝি পথ। এই যে আমরা আলোচনাগুলো করছি, যে পলিসি নিয়ে আলোচনা করছি বা পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি ইভ্যালুয়েশন, প্রত্যেকটা ক্ষেত্রে পলিসি কি সেইটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, পলিসি মূল্যায়ন সম্পর্কে আমরা ধারণা পাবো না। যার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই পলিসি কি এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। দেন নীতি বা পলিসি ইভ্যালুয়েশন। নীতি মূল্যায়ন বলতে ফলাফল বিশ্লেষণ করা, এক কথায় যে নীতির মূল্যায়ন নীতির ফলাফল বিশ্লেষণকে বোঝাচ্ছে। কোন নীতির উদ্দেশ্য সমূহ বাস্তবায়ন সম্ভব হয়েছে কিনা, কেন এবং কিভাবে তা বাস্তবায়িত হয়েছে অথবা হয় নাই তা পর্যবেক্ষণ করাকে মূল্যায়ন বলে। যখন একটি নীতি কার্যকর করা হয়, বাস্তবায়নের ক্ষেত্রে কিরূপ ফলাফল অর্জন করেছে তা নিরূপণ করাই হলো নীতি মূল্যায়ন। তো আমরা নীতি মূল্যায়ন কি নিয়ে আলোচনা করছি, যে কার্যকর করা হয় বাস্তবায়নের ক্ষেত্রে কিরূপ ফলাফল অর্জন করছে। ফলাফল দেখে প্রত্যেকটা নীতির শুরুতেই তার সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে, সেই নীতি বাস্তবায়নের মাধ্যমে সমাজ কাঠামো বা রাষ্ট্র কাঠামো কোন ধরনের লক্ষ্য অর্জিত হবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়। এবং মূল্যায়নের মাধ্যমে যে একটি নীতি তার যে শুরুতে যে লক্ষ্যগুলো ছিল সেই নীতি বাস্তবায়িত হলে সমাজে বা রাষ্ট্রে কোন ধরনের লক্ষ্য অর্জিত হবে সেই সম্পর্কে যে আলোকপাত করা হয় মূল্যায়নের মাধ্যমে, সেইটাই লক্ষ্য করা হয় যে নীতিটি টার্গেট গোল অর্জন করতে পেরেছে কি না। নীতি মূল্যায়নের উদ্দেশ্য হলো নীতিটা তার টার্গেট যে গোল বা লক্ষ্য সেটা পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা সেটা যাচাই করা। তো এই নীতির ফলাফল বিশ্লেষণ করাই হলো নীতির মূল্যায়ন।
তো নীতি মূল্যায়নের উদ্দেশ্য, আমরা কি কি উদ্দেশ্য নিয়ে নীতি মূল্যায়ন করা হয়? প্রথমত আসি নীতির সক্ষমতা আনা। মূল্যায়নের মাধ্যমে ওই নীতি সক্ষমতা ছিল কিনা বা ওই নীতির প্রয়োজন ছিল কিনা সেটা যাচাই বাছাই করা হয়। যদি মূল্যায়ন যদি না থাকে, নীতি যদি মূল্যায়ন না থাকে বা নীতি যদি মূল্যায়ন করা না হয়, তাহলে এমনি একটা পলিসি নেওয়া হয়েছে, সেই পলিসি কি তার পর্যাপ্ততা ছিল না, তার কি কারণে নেওয়া হলো, তার টার্গেট গোল কি, টার্গেট গোল পর্যন্ত তারা পৌঁছাতে পারলো কিনা, সেটা যাচাই বাছাই করার জন্য নীতির মূল্যায়ন। তবে নীতির কার্যকারিতা, নীতি গ্রহণ করা হয়েছে সেই নীতি কতটুকু কার্যকর সেটা যাচাই বাছাই করতে হবে। সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য বা বিভিন্ন ভাবে কোনো কিছু নীতি প্রণয়ন করা হলে সেই নীতি কতটুকু কার্যকারিতার বা কার্যকর ভূমিকা রেখেছে, যে সমস্যাগুলোকে কেন্দ্র করে নীতি প্রণয়ন করা হয়েছে সেই সমস্যাগুলোর সমাধানে নীতিটুকু কতটুকু কার্যকর সেটা বিবেচনা উদ্দেশ্যেই নীতি মূল্যায়ন করতে হয়। নীতির প্রতিক্রিয়া, নীতি যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু এই নীতি সমাজ বা রাষ্ট্র কাঠামো বা টার্গেট পিপুলের উপর কি পরিমাণ কি প্রতিক্রিয়া ব্যক্ত করবে, সেটা পজিটিভ প্রতিক্রিয়া হতে পারে, সেটা নেগেটিভ প্রতিক্রিয়া হবে, সেই কিছু লক্ষ্য বা নীতি প্রণয়নের সময় কিন্তু থাকে না। কিন্তু যখন নীতি যখন প্রণয়নের পরে, ইমপ্লিমেন্টেশনের পরে যখন বাস্তবায়ন হয়, বাস্তবায়নের পরে যখন নীতিকে মূল্যায়ন করা হয়, তখন নীতি ওই সমাজে বা রাষ্ট্রীয় কাঠামোতে কি প্রতিক্রিয়া রেখেছে সেটা যাচাই বাছাই করা হয় এবং নীতির প্রতিক্রিয়া দেখে পরবর্তীতে ওই নীতিকে পরিবর্জন বা অন্য কোনো নতুন নীতির ক্ষেত্রে সেই প্রতিক্রিয়াগুলো কাজে লাগানো হয়। সমস্যা নিরূপণ, প্রথমে আমরা বলি যে সমস্যা, যে কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে সেই সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে প্রণীত হয়নি। নীতি প্রণয়নের করার পরে, নীতি বাস্তবায়নের পরে, নীতি মূল্যায়নের এসে দেখা যায় যে নীতি কি ধরনের সমস্যা তৈরি করেছে বা কি ধরনের সমস্যার বাস্তবায়নের ক্ষেত্রে হয়েছে, অথবা সেটা বাস্তবায়ন বা প্রণয়নের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয়েছে, সেই সব কিছু এই মূল্যায়নে এসে বোঝা যায়। যে নীতি মূল্যায়নের সময় যে সমস্ত সমস্যা থাকবে, সেই সমস্ত সমস্যা পরবর্তীতে সমাধানের চেষ্টা করা হয়। সামাজিক উপযোগিতা, নীতি মূল্যায়নের অন্যতম উদ্দেশ্য হলো সামাজিক উপযোগিতা। যদি কোনো নীতির উপযোগিতা না থাকে, সেই নীতি বোঝা যায় না কখন তার উপযোগিতা তৈরি হয়েছিল। যে প্রথমে তো নীতি যখন প্রণয়ন হয় তখন কিছু সমস্যা থাকে, সেই সমস্যাকে সমাধানের উদ্দেশ্য নীতি প্রণয়ন করা হয় এবং নীতি বাস্তবায়ন হয় বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। নীতি বাস্তবায়ন হলো, তো মূল্যায়ন আসার পরে মূল্যায়ন স্টেজে যখন নীতি মূল্যায়ন করা হয়, ওই স্টেজে আসার পরে তখন কি দেখা যায় যে এই যে আমাদের যে নীতি নিলাম, সেই নীতি যে টার্গেট বা লক্ষ্য, টার্গেট গোল, সেটা সমাজের কতটুকু উপযোগী সেইটা বিচার বিবেচনা এই নীতি মূল্যায়নের সময় নিয়ে আসা হয়। তো নীতি মূল্যায়নের উদ্দেশ্য সামাজিক উপযোগিতা থাকতে হবে। সামাজিক উপযোগিতা যদি কোনো নীতি না থাকে, সেই নীতি মূল্যায়িত হবে না বা সেই নীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। তো এইগুলো ছিল নীতি মূল্যায়নের উদ্দেশ্য। নীতি মূল্যায়নের শর্তাবলী, নীতি মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন শর্ত আছে সেগুলো আমরা দেখি। কার্যকারিতা,
একটা নীতি প্রণয়ন হয়েছে এবং সেই নীতি মূল্যায়নের ক্ষেত্রে তার কার্যকারিতা আছে কিনা। কার্যকারিতা মানে উপযোগিতা, যে একটা সমাজের বা রাষ্ট্রে যে উদ্দেশ্য নিয়ে নীতিটি প্রণীত হয়েছে সেই উদ্দেশ্য এই নীতি কার্যকর হয় কিনা সেটা বিবেচনা করা। দক্ষতা, দক্ষতা নীতি মূল্যায়নের অন্যতম পূর্বশর্ত। যে দক্ষতা হচ্ছে এখানে যে এই নীতিটি সমাজের উপর কিরূপ প্রভাব ফেলছে সেটাই হলো তার দক্ষতা, কতটুকু সন্তোষজনক নীতিটা, যে টার্গেট পিপুল তার উপর কতটা সন্তোষজনক তার নীতির উপর, সেটাই বিবেচনা করা হয় দক্ষতা। দক্ষতা যদি নীতি যদি দক্ষতা না হয়, নীতি যারা বাস্তবায়ন করছে বা নীতি প্রণয়ন যারা করছে তাদেরও দক্ষ অবশ্যই হতে হবে। পর্যাপ্ততা, যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন মানে প্রয়োজন অনুসারে তার সরবরাহ বা যোগান নিশ্চিত করা, সেটাই হলো পর্যাপ্ততা। এখন নীতিতে কোন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক টাকার দরকার, সেই টাকার পর্যাপ্ততা বা টাকার পরিমাণ সরবরাহ করা সম্ভব কিনা সেটা যেমন একটা পর্যাপ্ততা। আবার কোন নীতি বাস্তবায়নের জন্য কারিগরি দক্ষতা বা কারিগরি জ্ঞান দরকার, সেই ধরনের কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল বা আছে কিনা সেটা হচ্ছে তার পর্যাপ্ততা। যে কোনো কিছু চাহিদা অনুসারে তার যোগান নিশ্চিত করাই হলো পর্যাপ্ততা। পর্যাপ্ততা যদি না থাকে কোন নীতি, সেইখানে নীতি বাস্তবায়ন সম্ভব নয়। সমতা, সকল ক্ষেত্রে সমানতা, নীতি বাস্তবায়নের সমতা বিধান থাকতে হবে। সমতা বিধান না থাকলে নীতি আসলে বাস্তবায়ন করা যায় না। নীতি মূল্যায়নের সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যে সমস্ত জনসাধারণের জন্য নীতি প্রণয়ন হয়েছে সেই সমস্ত জনসাধারণের মধ্যে নীতি বাস্তবায়নের ফলে যে নীতি সমতাটা আনয়ন করতে পারছে, সমতা যদি আনয়ন করতে না পারে তাহলে নীতি ব্যর্থ হবে। তো দায়িত্ব, মানে কোন নীতি বাস্তবায়নে যে দক্ষতা, সেই দক্ষতাই হলো দায়িত্ব। নীতি বাস্তবায়নে বিভিন্ন মানুষ জড়িত থাকবে, সেই মানুষগুলো সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক কাজটি করছে কিনা সেটাই তার দায়িত্ব জ্ঞান। দায়িত্ব জ্ঞান যদি না থাকে নীতি মূল্যায়নের এইগুলোর অভাব দেখা যায়, সঠিকভাবে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে সে নীতি পৌঁছাতে পারবে না। উপযুক্ততা, কোন নীতি কতটুকু উপযুক্ত সেই বিবেচনা নিয়ে আসতে হবে। নীতি মূল্যায়ন হবে, নীতি মূল্যায়ন হবে এখন গুণগত মূল্যায়ন করে আর পরিমাণগত মূল্যায়ন হবে। সেইখানে কিন্তু নীতির উপযুক্ততা আসছিল কিনা, যদি কোনো নীতির উপযুক্ততা না থাকে সেই নীতি কেন গ্রহণ করা হয়েছে, তখন সেই নীতি কার্যকর করা যাবে না। এই জন্য নীতি মূল্যায়নের স্টেজটা, এটা নীতি মূল্যায়নের কথা বলছি, ইভ্যালুয়েশন করছি, যে এই যে এই শর্তাবলী পূরণ না করলে মূল্যায়ন সম্ভব না। আর নীতি মূল্যায়নের মাধ্যমে নীতিটি সঠিক কিনা সেটা যাচাই করা উদ্দেশ্য। এখন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গাতে সরকার একটা নীতি নিয়েছে, সেই নীতি কতটুকু উপযুক্ত তা বিবেচনায় রেখে নীতি বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হয়। নীতি মূল্যায়নের প্রকারভেদ, তো
কি কি ভাবে কি কি উপায়ে নীতিকে মূল্যায়ন করা যায় সেগুলো আমরা এখানে আলোচনা করছি। আমরা প্রথমে আলোচনা বলছি যে নীতি মূল্যায়ন একটু জটিল একটি প্রক্রিয়া। এখানে গুণগত এবং পরিমাণগত উভয়ই পরিমাপ করা হয়। তো কার্য সাফল্যের ভিত্তিতে একটা নীতি সেটার যৌক্তিকতা আছে কিনা সেইগুলো মূল্যায়নের কিছু পদ্ধতি আছে, তার মধ্যে একটা কার্য সাফল্যের ভিত্তি, যে কার্যকর কিনা, যে নীতিটা প্রণয়ন হচ্ছে সেই নীতিটা সমাজের জন্য বা যে সমস্ত টার্গেট পিপুলের জন্য প্রণয়ন করা হয়েছে সেই সমস্ত টার্গেট পিপুলের জন্য কতটুকু যৌক্তিক, এই যে এই কার্যকর কিনা, সে নীতিটি কতটুকু কার্যকর ওই টার্গেট তার ভিত্তিতে নীতি মূল্যায়ন করা হয়। এখন ওই যে আমরা যেটা বললাম যে শিক্ষা ক্ষেত্রে কিছুদিন নীতি প্রণয়ন করা হয়েছে এবং কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক তার নীতির সুফল পেয়েছে এবং সাক্ষরতার হার বাড়ছে, তারপরে স্কুলে যাওয়ার হার বাড়ছে। তখন কি, যে এই যে কার্যকর, হ্যাঁ, কার্য সাফল্য, এই ভিত্তিতে ওটা নির্ণয় করা যাবে যে না এখানে নীতি কার্যকর। অডিট বা নিরীক্ষা, নীতি মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রকার হলো অডিট বা নিরীক্ষা। কোন প্রকল্প অডিট বা নিরীক্ষার মাধ্যমে সেই প্রকল্পের উপযুক্ততা এবং তার ফলাফল সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়। খরচ ও সুবিধা বিশ্লেষণ, যে কোন নীতি গ্রহণ করা হয়েছে সেই নীতি প্রণয়ন করতে বা সেই নীতি বাস্তবায়ন করতে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে সেটা একটা, এবং কি পরিমাণ সুবিধা পাওয়া যাচ্ছে, যে এই নীতি বাস্তবায়ন হলে কি পরিমাণ সুবিধা পাওয়া যাবে। এই যে দুটোর একটা খরচ এবং সুবিধা বিশ্লেষণ মাধ্যমে নীতি মূল্যায়ন করা যায়। যেমন একটা নীতি যদি বাস্তবায়ন করতে গিয়ে তার খরচ যদি বেশি হয়ে যায় এবং সুবিধা যদি কম হয়ে যায়, সে ধরনের নীতি তো সরকার গ্রহণ করে না। কিন্তু কোনো সুবিধা, খরচ বেশি হলে সুবিধা বেশি হবে এবং এর ভিত্তিতে নীতিগুলো মূল্যায়ন করা যায়। ফলাফল মূল্যায়ন, একটা নীতি কি ধরনের ফলাফলের ভিত্তিতে সেই নীতি মূল্যায়ন করা যায়, যে তার ফলাফল যে উদ্দেশ্যকে নিয়ে নীতিতে প্রণীত হয়েছে সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হয়েছে তার বিচার বিশ্লেষণ বা তার ওই নীতির ফলাফল বিচার বিশ্লেষণের মাধ্যমে নীতির কার্যকারিতা বর্ণনা করা যায় বা ব্যাখ্যা করা যায়। কার্যকারিতা ও প্রভাব বিশ্লেষণ, একটা নীতি মানে সমাজের উপর কি রূপে কার্যকরী হবে এবং তার সমাজের উপর কি ধরনের প্রভাব হবে তার বিশ্লেষণের মাধ্যমে নীতির মূল্যায়ন করা যায়। তো নীতি মূল্যায়নের অন্যতম উপায় হলো কার্যকারিতা ও প্রভাব বিশ্লেষণ। কোন নীতির কার্যকর এবং প্রভাব বিশ্লেষণের মাধ্যমে সেই নীতির উপযোগিতা পাওয়া যায়। নীতি মূল্যায়নের পূর্ব শর্ত, নীতি আমরা মূল্যায়ন করছি, সেই নীতি মূল্যায়নের জন্য কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পালন করতে হবে। কি কি সেগুলো আমরা বিশ্লেষণ করছি। লক্ষ্য, নীতি মূল্যায়নের লক্ষ্য রাখে এবং নীতির লক্ষ্য রাখে। নীতি মূল্যায়নের লক্ষ্যটা হচ্ছে যে এই নীতিটি যে উদ্দেশ্যে বা যে সমস্ত লক্ষ্যকে উদ্দেশ্য করে প্রণীত হয়েছে সেই সমস্ত লক্ষ্য এই নীতির দ্বারা অর্জিত হয়েছে কিনা সেটাই হলো নীতির লক্ষ্য। তো এই লক্ষ্য অর্জিত না হলে সেই নীতি ব্যর্থতায় পর্যবেসিত হবে। যৌক্তিক কাঠামো, নীতি বা প্রণয়ন করা হয়েছে সেই নীতি কিভাবে বাস্তবায়ন হবে তার কাঠামোকে যৌক্তিক থাকতে হবে। যৌক্তিক কাঠামো ছাড়া কোনো নীতি
বাস্তবায়ন করা যায় না। এখন কাঠামো নির্বাচন করতে হবে। আমরা যে শিক্ষানীতির কথাই বলছি, বাংলাদেশের যে শিক্ষানীতি আছে তার কাঠামো, শিক্ষা কাঠামোটাকে কোন কোন দিতে হবে। এখন শিক্ষা নীতি বাস্তবায়ন করার জন্য যারা শিক্ষা সংশ্লিষ্ট কাজে, রাষ্ট্র যারা শিক্ষা সংশ্লিষ্ট কাজে কর্মরত আছে তাদের মাধ্যমে সেই কাঠামো বা সেই নীতি বাস্তবায়ন করা যায়। এখন যদি শিক্ষানীতি বাস্তবায়নের জন্য যদি মনে করেন যে ওই পুলিশ বাহিনীর উপর নির্ভর করা হয় তাহলে তো সেটা যৌক্তিক কাঠামো অন্যতম একটা পূর্ব শর্ত। পরিবর্তন পরিমাপ, একটা নীতি মূল্যায়নের দিতে যে সেই নীতি কি পরিমাণ পরিবর্তন সাধন করবে সেটা পরিমাপের ব্যবস্থা করতে হবে। নীতি প্রণয়নের পরে নীতির যে মূল্যায়ন আছে সেই মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আসবে। নীতি বাস্তবায়ন হলে পরিবর্তন সমাজে আসতে হবে। সে কি পরিমাণ পরিবর্তন সাধন করা হয়েছে সেটা বিচার বিশ্লেষণ করাই হলো করতে হবে। নিরপেক্ষতা, নীতি মূল্যায়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষতা। যে বা যারা নীতি প্রণয়ন করবে তাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোন নীতি প্রণয়নের ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে যারা মূল্যায়ন করছে তারা যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করে তবে সেই নীতি মূল্যায়ন সঠিকভাবে হওয়া সম্ভব নয়। এই জন্য নীতি মূল্যায়নের পূর্বে তার যারা মূল্যায়ন করছে বা যে ব্যক্তি যে করছে তাকে নিরপেক্ষ ভূমিকা অবশ্যই পালন করতে হবে। কর্মসূচি সম্পর্কে সঠিক জ্ঞান, নীতি বাস্তবায়ন বা নীতি প্রণয়নের যে কর্মসূচিগুলো থাকছে সে কর্মসূচি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। এমন কেউ নীতি মূল্যায়ন করছে যার ওই কর্মসূচি সম্পর্কে জ্ঞান নাই, সে ব্যক্তি নীতি যদি মূল্যায়ন করে সে নীতির সঠিক মূল্যায়ন হবে না। তো নীতি মূল্যায়নের পূর্বে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি বা যে ব্যক্তিরা নীতির মূল্যায়ন করবে তাদের অবশ্যই নীতির কর্মসূচি সম্পর্কে বা সম্পর্কে সম্যক ধারণা এবং জ্ঞান থাকতে হবে। তাছাড়া সঠিকভাবে নীতি মূল্যায়ন সম্ভব নয়। রিপোর্ট পদ্ধতি, নীতি মূল্যায়নের অন্যতম পূর্বশর্ত হলো রিপোর্ট পদ্ধতি। রিপোর্ট পদ্ধতির মাধ্যমে যে একটা নীতি কোথায় কি পর্যায়ে আছে এবং তার যে টার্গেট গোলগুলো কি পর্যায়ে বাস্তবায়িত হয়েছে এবং কি পর্যায়ে বাস্তবায়িত হয়নি সেই সম্পর্কে রিপোর্ট থাকতে হবে এবং রিপোর্টের মাধ্যমে নীতি মূল্যায়ন সংস্থা। নীতি মূল্যায়নের গুরুত্ব, যে আমরা যে নীতি প্রণয়ন হলো, নীতি ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং নীতি মূল্যায়ন হচ্ছে, এই যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো নীতি মূল্যায়নের যে গুরুত্বগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। জবাবদিহিতার জন্য সমাজে বা রাষ্ট্রে প্রত্যেকটা স্তরে জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতার অভাব হলে সেই সমাজ সবসময় বিশৃঙ্খলা বিদ্যমান থাকে। নীতি মূল্যায়নের ক্ষেত্রেও জবাবদিহিতা থাকতে হবে। যদি জবাবদিহিতা না থাকে সঠিকভাবে নীতি মূল্যায়ন হবে না। নীতি মূল্যায়নের উপর নির্ভর করে সেই নীতির কার্যকারিতা, সেই নীতিটা সঠিক ছিল কিনা সেটা উপযোগিতা ব্যাখ্যা করা। তো এই জন্য নীতি মূল্যায়নে জবাবদিহিতার গুরুত্ব অপরিসীম। জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে নীতিটা সঠিকভাবে সঠিক উপায়ে বাস্তবায়িত হয়েছে কিনা। সমস্যার সমাধান, নীতি তো প্রণয়নের পূর্বে কিছু সমস্যাকে আইডেন্টিফিকেশন করতে হয়, সমস্যা চিহ্নিতকরণ করতে হয়। সেই সমস্ত সমস্যার আলোকে এবং সমাধান
কি পথে আসবে, কিভাবে আসবে, কখন আসবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়াই হলো তার সমাধান। তো নীতি মূল্যায়ন করতে গিয়ে যে সমস্ত সমস্যা আইডেন্টিফিকেশনের মাধ্যমে পলিসিটা প্রণীত হয়েছে, সেই সমস্ত আহ, সমস্যা প্রবলেমগুলো সুষ্ঠু সমাধান হয়েছে কিনা সেটা মূল্যায়ন নীতি মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। প্রক্রিয়াকে স্পষ্টতা দাও। কোন প্রক্রিয়ার মাধ্যমে নীতি প্রণীত হচ্ছে এবং কোন প্রক্রিয়ার মধ্যে নীতি বাস্তবায়িত হচ্ছে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে নীতিটা মূল্যায়িত হচ্ছে, সেই ক্ষেত্রে স্পষ্টতা থাকতে হবে। স্পষ্টতা যদি না থাকে সঠিকভাবে নীতি মূল্যায়ন সম্ভব না। স্পষ্টতার মাধ্যমে সঠিকভাবে নীতি মূল্যায়ন করা সম্ভব। অর্থ ও সময় অপচয় রোধ। নীতি বাস্তবায়ন, নীতি প্রণয়ন থেকে শুরু করে নীতি যে চক্র বা যেটাকে বলছি নীতি সার্কেল, পলিসি সার্কেল, সেই পলিসি সার্কেল বাস্তবায়নের জন্য অর্থ প্রয়োজন, সময়ও প্রয়োজন, এবং অর্থ এবং সময় দুইটি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে নীতি বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক অর্থের অপচয় করা হচ্ছে বা সময়ের অপচয় করা হচ্ছে। যে সময়ের মধ্যে বা যে অর্থের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব তার চেয়ে অনেক বেশি অর্থ এবং তার চেয়ে অনেক বেশি সময় নেওয়া হচ্ছে। তখন কি হয়, নীতিটার যে ব্যয় বেড়ে যাচ্ছে, তার সময় বেড়ে যাচ্ছে। একটা নীতি তো সময় টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে। তো সেইখানে যে কিভাবে তার সময় এবং সম্পদের, অর্থের অপচয় রোধ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নতুন নীতি প্রণয়ন। কিছু সমস্যার কারণে যখন নীতিটি প্রণয়ন হয়, তো ওই যে সমস্যার সমাধানগুলো আসে এবং ওই সমস্যার সমাধানগুলো মাধ্যমে সমাজে বা টার্গেট পিপলের মধ্যে কি ধরনের সুবিধা বাস্তবায়িত হবে তা নির্ভর করে। এই নির্ভর করার ক্ষেত্রে যখন যে নীতিগুলো প্রণয়ন হচ্ছে, প্রণয়ন হওয়ার পরে মূল্যায়নের ক্ষেত্রে এসে দেখা যায় যে যে সমস্ত টার্গেট নিয়ে বা যে সমস্ত সমস্যার সমাধান নিয়ে নীতিটি প্রণীত হয়েছিল তার কিছু সমস্যা থেকেই গেছে। এবং নীতি হয়তো তখন মূল্যায়নের ক্ষেত্রে এসে বোঝা যাবে যে বাস্তবায়নে অথবা নীতি প্রণয়নে কোন কোন দিকগুলো আরো যুক্ত করলে বা কোন কোন জায়গাগুলো অপসারণ করলে এই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সহজ দূর করা যেত। তখন সেই প্রবলেমগুলো চিহ্নিত করা হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন নীতি প্রণয়ন করা হয় বা নতুন পরিমার্জন পরিবর্ধন করা হয়। একটা বিষয় নিয়ে বা নীতি যখন প্রণয়ন হয়, সেই বিষয়টা বাস্তবায়ন হওয়ার পরে যখন নীতি প্রণয়ন, নীতি বাস্তবায়ন এবং নীতি মূল্যায়নে আসে, যে সমস্ত সমাধান মানে সমস্ত সমস্যার সমাধান না হয়, তখন সেটাই আবার রিসাইকেল করে নতুন ভাবে সমস্যা আইডেন্টিফিকেশনের মাধ্যমে নতুন নীতি প্রণয়ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। জ্ঞান অর্জনের জন্য নীতির মূল্যায়ন, এই যে আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করছি তাদের জ্ঞান অর্জনের জন্য নীতি মূল্যায়ন। যে আজকে দেখেন আপনারা আছেন, সামনে আপনারাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন, তখন এই যে নীতি মূল্যায়ন সম্পর্কে জ্ঞান অর্জন যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক নীতি তখন নিতে পারবেন না। এই জন্য জ্ঞান অর্জনের জন্য নীতির মূল্যায়নের গুরুত্ব অপরিসীম। নীতি মূল্যায়নের সমস্যা।
নীতি মূল্যায়নের যে ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। অস্পষ্টতা, যে স্পষ্টীকরণ করা যাচ্ছে না, এমন কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলো সহজেই স্পষ্ট মানে স্পষ্টীকরণ করা যায় না, তখন অস্পষ্টতা থেকেই যায়। এখন আমরা বলছি যে শিক্ষানীতির কথা, যে শিক্ষানীতি বাস্তবায়নের ফলে দীর্ঘ মেয়াদে বা জনসমাজের উপর কি ধরনের প্রভাব ফেলবে, আর্থসামাজিক উন্নয়নে কি ধরনের প্রভাব ফেলছে, সেটা সহজে স্পষ্টীকরণ করা যায় না। যার কারণে এটা একটা নীতি মূল্যায়নের অন্যতম একটা মানে সমস্যা, যে নীতি মূল্যায়নের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তার স্পষ্টীকরণ না হওয়ার কারণে, অস্পষ্টতা থাকার কারণে নীতি মূল্যায়নের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যে এখন হয়তো আমরা বলতে পারছি যে এই যে মধ্যমেয়াদী কিছু মানুষ আমাদের শিক্ষিত হচ্ছে, কিছু সাক্ষরতার হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, বা এই শিক্ষা অর্জনের ফলে দীর্ঘমেয়াদে সমাজের উপর কি ধরনের প্রভাব ফেলছে সেটার মানে উত্তর কিন্তু, ফলাফল কিন্তু অস্পষ্ট। যার কারণে নীতি মূল্যায়ন এটা একটা অন্যতম সমস্যা। পরিমাপগত সমস্যা, যে এইটা আসলে মেজারমেন্ট করার আসলে কোনো ই নাই, যে পন্থা নাই। যে আমরা হচ্ছে অনেক সময় যে দাঁড়িপাল্লা দিয়ে মাপছি, হ্যাঁ, একদিকে পাথর একদিকে পণ্য সঠিক হচ্ছে, এইভাবে কোনো পরিমাপ করা যায় না পলিসির ক্ষেত্রে। তো পরিমাপগত সমস্যা, যে গুণগত পরিমাপ কেউ করছে, কেউ কোথাও মানে সংখ্যাগত বা পরিমাণগত পরিমাপ করছে। এইখানে এই পরিমাণটা কি কি পরিমাণ সমস্যা মানে সমাধান করতে পেরেছে সেগুলো সহজে পরিমাপ করা যায় না। তো পরিমাপ করা না যাওয়ার কারণে ওই পলিসি যে টার্গেট গোল ছিল, সেই গোলগুলো কি পরিমাণে অর্জিত হচ্ছে সেটাও করা যায় না। যার কারণে এটা যে পরিমাপের সমস্যা, নীতি মূল্যায়নের একটা সমস্যা। এখানে টার্গেট গোল ছিল কতটুকু, ঠিক আছে, যে এটা তো ওইভাবে দাঁড়িপাল্লা দিয়ে মাপা সম্ভব, তো টার্গেট গোল হয়তো সম্পূর্ণটুকু অর্জিত হয়নি, অল্প অর্জিত হয়েছে। তো এইগুলো পরিমাপ করা জটিল। লক্ষ্যমাত্রা জনিত সমস্যা, যে লক্ষ্যমাত্রা কতটুকু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বা কতটুকু তার কি মাত্রায় সমস্যাটা সমাধানের ফলে বিরাজমান করছিল, সেইগুলো অর্জন করা সম্ভব হয় না। নীতি মূল্যায়নের ক্ষেত্রে এই এই সমস্যাগুলো দেখা যায়। তো দীর্ঘক্ষণ আমরা নীতি মূল্যায়ন নিয়ে আলোচনা করলাম। আমাদের যে আলোচনাগুলো ছিল যে পলিসি নিয়ে, পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি ইভ্যালুয়েশন, তো এই সম্পর্কে যে আমরা আজ কয়েকটি ক্লাসে আলোচনা করলাম, সেই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমাকে ইমেইল করতে পারেন salam.j@gmail.com। তো আমরা আসলে ক্লাসের শেষ পর্যায়ে এসে পড়েছি। দীর্ঘক্ষণ ধরে ক্লাসটা শুনছেন এবং দেখছেন, আর সবাইকে অনুরোধ যে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।